দৃষ্টিভঙ্গি অ্যাটিটিউড তার মধ্যে গড়ে ওঠে। হি মে ইভেন ফিল ডিসগাস্ট ফর আদার্স, এমনকি অন্যদের প্রতি তার মধ্যে এক ধরনের ঘৃণাও সৃষ্টি হতে পারে, একটা ঘৃণা অনুভব করতে পারে। হিজ সেলফ কনফিডেন্স ইজ আনশেকেবল, তার আত্মবিশ্বাস খুব বেশি থাকে, যেটাকে নড়ানো যায় না। নিজের উপর আত্মবিশ্বাস থাকে একদম অটুট। তাহলে ফিলোসফিক্যাল টাইপটা কিরকম, যে তার ইন্টেলেকচুয়ালের দিকেই তার ইন্টারেস্ট বেশি, যার কারণে তার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে একটা পুর কানেকশন থাকে। সে সত্যিকার ভাবেই গভীর চিন্তাবিদ, জীবনের বিভিন্ন গভীর যে যতগুলো প্রশ্ন আছে সেগুলো নিয়ে সে তার খুব গভীর দৃষ্টিভঙ্গি থাকে, কিন্তু উদাসীনতার সাথে। এবং এই দৃষ্টিভঙ্গির কারণে তার যে ইন্টেলেকচুয়াল পাওয়ার, এটা নিয়ে তার মধ্যে একটা অহংকার কাজ করে। তার নিজের অর্জন, নিজের চিন্তা করার ক্ষমতা, এগুলা নিয়ে ইগোস্টিটিক্যাল হয়ে পড়ে। তো সে একটা সত্য বা অনেক জ্ঞান আহরণ করতে চায় এবং নিজেকে একটা ফেমাস করে তুলবে, এরকম উচ্চবিলাসী, ইন্টেলেকচুয়াল, কিন্তু সবার থেকে বিচ্ছিন্ন। তার মধ্যে ওই যে সমালোচনা করার, অপরকে বা কিছুটা অপরকে ছোট করে দেখার একটা মানসিকতা তৈরি হইতে পারে। অন্যদের প্রতি তার একটা ডিসগাস্ট তৈরি হয়, কিন্তু তার সেলফ কনফিডেন্স থাকে অটুট, আনশেকেবল। এবার আসেন প্র্যাকটিক্যালের ধারণা। প্র্যাকটিক্যাল আইডিয়ালিস্ট কেমন? বাস্তববাদী, আদর্শবাদী সে একজন। The practical idealist whose main focus is on service and social interaction. তো যারা বাস্তববাদী, এদের মূল মনোযোগ থাকে সামাজিক সেবা এবং মানুষের সাথে ইন্টারাকশন করা, মানুষের সাথে মেশা, এইদিকে। This type of person tends to be extroverted, friendly, charming and to some extent innocent. আগেরটার উল্টা, এই ধরনের রোগীরা সাধারণত এক্সট্রোভার্টেড থাকে, বহির্মুখী, সবার সাথে মিশে, ফ্রেন্ডলি থাকে, বন্ধুবৎসল, এবং তারা খুব চার্মিং ক্যারেক্টারিস্টিক্স এর হয়, আকর্ষণীয় ব্যক্তিত্বের হয়, এবং ইনোসেন্ট টাইপের, নিষ্পাপ, সরল প্রকৃতির হয়ে থাকে। আগেরটা যেরকম ইগোস্টিটিক্যাল, এটা তার উল্টা। আগের যেরকম মানুষের প্রতি একটা ঘৃণা ভাব থাকে, যে নিজের মধ্যে একটা অহংকার থাকে, সে বড়, সে একদম ফেমাস, এরকম, সে খুবই জ্ঞানের অধিকারী, এই ধরনের মানসিকতার ছিল। এইটাতে তারা অনেক বেশি তারা মানুষের সাথে মেলামেশা করে, সোশ্যাল ইন্টারাকশন তাদের বেশি থাকে, তারা বহির্মুখী থাকে, ফ্রেন্ডলি থাকে, তাদের ব্যক্তিত্ব চার্মিং থাকে, আকর্ষণীয় ব্যক্তিত্বের, এবং ইনোসেন্ট টাইপের থাকে, নিষ্পাপ বা সরল প্রকৃতির থাকে। এক্ষেত্রে সে নিজেকেই শ্রেষ্ঠ বলে করতে চায়, যে ওদিকে যেমন কানেকশন না করে যেমন শ্রেষ্ঠত্ব দাবি করে, নিজের বুদ্ধিমত্তার দিকে অহংকারী ওঠে, এখানেও সে দেখা যাচ্ছে এক্সট্রোভার্ট হয় বটে, কিন্তু সে সমাজ সেবার ক্ষেত্রে নিজেকে এমন একটা প্রমাণ করতে চায় যে সেই সবচেয়ে বড়, সবাইটা। পিপল ডিপেন্ড আপন হিম, সে এমন ভাবে নিজেকে গড়ে তোলে, লোকজন তার প্রতি কি বলে নির্ভরশীল হয় তার নিকট। ইজ ভাইটাল অ্যান্ড এনথুসিয়াস্টিক, তো সে অত্যন্ত ভাইটাল, প্রাণবন্ত, এবং উৎফুল্ল থাকে, এনথুসিয়াস্টিক উৎফুল্ল থাকে। This type needs approval and affection from other people. Though he seems to have a lot of confidence, he searches of acknowledgement. আগের যে ফিলোসফিক্যাল টাইপ, সেখানে তার তো নিজের প্রতি অত্যাধিক আত্মবিশ্বাস থাকে, যেটা একদম আনশেকেবল আত্মবিশ্বাস থাকে। কিন্তু এই টাইপের যারা আদর্শ বাস্তববাদী, এরা আবার একটু ওই যে বললাম ইনোসেন্ট টাইপ, তো
এই ধরনের ব্যক্তিদের মানুষের অন্যদের কাছ থেকে অ্যাপ্রুভাল চায়, মানে স্বীকৃতি চায় এবং ভালোবাসা চায়। বাহ্যিকভাবে তাদের প্রচুর আত্মবিশ্বাস আছে মনে হলেও ভেতরে ভেতরে তারা সর্বদাই মানুষের স্বীকৃতি, অ্যাকনলেজমেন্ট এগুলা খুঁজে বেড়ায়। Though he may seems to bluster egotistically, he does so in a naive way which is not offensive. যদিও এই ধরনের রোগীদের ভিতরে ইগোটিজম থাকে, কিন্তু সেটা থাকে খুবই নাইভ ওয়ে, মানে সরল প্রকৃতির, সেটা অফেন্সিভ না, মানুষকে সমালোচনা করে না, মানুষের নিন্দা করে না, মানুষকে ছোট করে দেখে না। তো যাই হোক, যদিও মাঝে মধ্যে তাদের আত্ম অহংকারী ভাব থাকে, তবে তা খুব নাইভ সরল ভাবে প্রকাশ পায়, কাউকে আঘাত করে বা অপমান করে না। হি ক্যান বি ভেরি জেনারাস, সে খুব বেশি উদার হইতে পারে, অন্যদের প্রতি সদয় হইতে পারে। দিস পেশেন্ট ক্যান হ্যাভ এ লট অফ অ্যাংজাইটি, এই ধরনের পেশেন্টদের, মানে এই টাইপের যে সালফারের পেশেন্ট, তাদের অনেক বেশি অ্যাংজাইটি থাকতে পারে। অফেন অ্যাবাউট দ্য হেলথ অ্যান্ড অ্যাবাউট হিজ ফ্যামিলি, প্রায় তাদের নিজের স্বাস্থ্য এবং পারিবারিক স্বাস্থ্য নিয়ে অনেক বেশি উদ্বিগ্নতা থাকে। He may go into periods of moroseness and anxiety or depression. তার মধ্যে আমরা কি দেখতে পাই? মরসনেস, বিষাদগ্রস্ততা দেখতে পাই, মন মরা হয়ে থাকে, আবার অনেক বেশি উদ্বেগ দেখি, অ্যাংজাইটি থাকে, আবার অনেক সময় বিষণ্ণতা মধ্যে দিয়ে তার জীবন, হি মে গো, সে তার জীবন অনেক মরসনেস থাকতে পারে, অ্যাংজাইটি থাকতে পারে এবং এই বিষণ্ণতা থাকতে পারে। তাহলে দুইটা টাইপ বর্ণনা করেন, আমাদের শ্রদ্ধা স্যার বলেন, আপনার মুখ থেকে শুনি। আব্দুল হান্নান স্যার। জি স্যার। জি, আসলে তো সালফার প্রথমে বলেছেন যে অনেক বড় বিস্তৃতের ফলে অনেক বিস্তৃত, তো এর সংখ্যা বলা খুবই কঠিন ব্যাপার। কিন্তু এর একটা বৈশিষ্ট্য হলো যে সবসময় এর একটা বৈশিষ্ট্যের লক্ষণ হচ্ছে সবসময় অপোজিট টাইপ, বিপরীত লক্ষণ। দেখা যাচ্ছে যে সে কোন কোন সময় শীত কাতর, আবার কোন কোন সময় গরম কাতরও বটে, আবার দেখা যাচ্ছে বেশিরভাগ সময় সে গরম কাতর। যদি দেখা যাচ্ছে যে এই ওষুধটা আমরা মূলত দেখা যাচ্ছে অনেক বিজ্ঞ চিকিৎসকদের হাতেও ব্যবহার হয়, আবার নবীন যারা তাদের হাতেও ব্যবহার হয়। তো নবীনদের হাতে ব্যবহার হওয়াটা সফলতার থেকে যারা এক্সপেরিয়েন্সড তাদের হাতে সফলতার হারটা বেশি। এই জন্য সালফারের এটা অনভিজ্ঞ চিকিৎসকদের পাঠ্য করা খুব কঠিন আছে আর কি। তো এখানে মূলত সালফারের একটা বিষয় হলো যে যদিও বলা হয় যে এটা পুরুষদেরই ওষুধ, কিন্তু মূলত শুধু পুরুষদের ওষুধ নয়, এটা অনেক মহিলাদের ক্ষেত্রেও, অনেক মেয়েদের রোগের ক্ষেত্রে এটা হাত পা জ্বালা থেকে শুরু করে মাথা জ্বালা, এগুলো একটা প্রমিনেন্ট সবসময় এটা পাওয়াই যায় সব। ঠিক আবার এদের ভিতরে যদি আমরা দেখি, এই যে দার্শনিক প্রকৃতিটা একটা বড় জিনিস, তারা নিজেদেরকে বিশেষ করে সারা বিশ্বের যত গবেষক, যারা বৈজ্ঞানিক, যারা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেন, ডক্টরেট আমি করে নিলাম, যারা বিভিন্ন রকম গবেষণা করেন, তারা এই শ্রেণীর লোক, যারা গবেষণা করতে ভালোবাসেন, তার এর কারণে সে নিজেকে সম্পূর্ণ আলাদা একটা পার্সোনালিটি হিসেবে দাঁড় করায়, এবং এক্ষেত্রে তার বন্ধু বান্ধব কিংবা পরিবারের সদস্যদের সাথে তাদের যোগাযোগ অনেকটা কমে যায়, তাদের প্রতি সে উদাসীন থাকে। তো এই জন্য যে উদাসীন থাকে, যে তার বুদ্ধিমত্তা বা তার ইন্টেলিজেন্স দিয়ে তার চিন্তা ভাবনা সবসময় একটা গভীর আবিষ্কারের দিকে নিয়ে যায়, যেন তাকে মানুষ খুব ভালো বলে এবং মানুষ মনে করেন অনন্য একজন ব্যক্তি, তার এমন একটা তার কৃতিত্ব নিয়ে যেন ইয়ে করে আর কি। এই জন্য সে মাঝে মাঝে সে কিন্তু সে অহংকারী হয়ে ওঠে। আর তার মধ্যে সব থেকে বড় আকাঙ্ক্ষা হলো যে সে সত্য বা জ্ঞান আবিষ্কার করে, তাদের তাকে বিখ্যাত করে তুলবে। এই যে জ্ঞানের সস্দেশ করে, এটা যেন তার ভিতরে তাকে পৃথিবীর যেন খ্যাতনামা ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা হবে, যেন ইতিহাসের পাতায় তার নাম লেখা থাকে, সে একবার উচ্চাকাঙ্ক্ষার মধ্যে থাকে। এলার তো
এদের কিন্তু খুব কনফিডেন্টটা খুব মজবুত থাকে, আত্মবিশ্বাসটা খুবই অটল থাকে। এই যে কারণে তারা সেই একটা লক্ষ্যে তারা পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে, পৌঁছায়ও ঠিকই, উচ্চাকাঙ্ক্ষী। এটা হলো একটা দিক। এর পাশাপাশি যেমন সে ইন্ট্রোভার্ট থাকে, তেমনি এক্সট্রোভার্টেডও হয়। কখন এক্সট্রোভার্ট হয়? যখন সে বাস্তববাদী আদর্শবাদী লক্ষ্য হলো যে সে যে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে এমন একটা পজিশনে রাখতে চায় যেন সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে সে যুক্ত হয়ে এমন এমন কাজ করবে যেন মানুষটাকে স্মরণ করে। এজন্য সে পাবলিকলি মানুষের সাথে খুব বেশি মেলামেশ করে এবং চলাফেরা করে এবং তার বুদ্ধি দিয়ে। তবে এক্ষেত্রে কিন্তু সে কাউকে ছোট মনে করে না এবং সে সাধারণ সরল প্রকৃতির আচরণ করেন। সবাইকে বন্ধুত্ব হিসেবে তো ধরাই যাবে না যে তার ভিতরে সে যেমন আরেকটা বৈশিষ্ট্য থেকে সে যেমন একাধারে প্রথমে বলার দরকার ছিল, একাধারে যে সে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন যেমন গোসল করতে চায় না, আবার সে গোসল করে। সে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তার পোশাক আদিতে যেমন অপরিচ্ছন্ন থাকে, তেমনি আবার খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এরকম তার ভিতরে আছে। তো এই সমস্ত মানুষের কাছে যদি কোনো বিষয় কোনো কিছু চাওয়া হয়, তার সহজে ফেরাবে না এবং সহজেই মানুষের কাছে তার স্নেহ ভালোবাসা দিয়ে মানুষের কাছে টেনে নেবে। এবং তবে এর ভিতরে অনেক সময় এত দুই চারটা লোকায়িত অহংকার থাকে, যেটা অনেক সময় প্রকাশ পায়, অনেক সময় প্রকাশ পায় না। তবে সেই জিনিসটা সে যেন প্রকাশ না পায় সেজন্য সে অবশ্যই চেপেও থাকে। কিন্তু আবার যখন উদার হয়, দিল খুলে সে অনেক কিছু দান করতে পারে, অনেকের সুখ সুখ দুঃখের পাশে দাঁড়াতে পারে। যেমন আমাদের পৌষ্টিকের মধ্যেও আছে বিষণ্ণত উদ্বেগ এবং হতাশায় থাকে। এইগুলো সালফারের একটা বড়, সালফার একটা বড় জিনিস। সালফারকে অল্প কথায় বলা মুশকিল, তবে সালফারকে আমরা দেখি মূলত তারা সবসময় উচ্চাকাঙ্ক্ষী এবং সবসময় উচ্চাভিলাষী এবং সবসময় গভীর শ্রেণীর এবং সে একটা চিন্তাশীল ব্যক্তি। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। একটু আগে বললাম যে সালফার একটা প্রধানত একটা পুরুষদের মেডিসিন, হ্যাঁ, এরপর আবার মরিসনের মেয়েদের বৈশিষ্ট্য নিয়ে আসতো। তো যাই হোক, যে সমস্ত মেয়েরা স্বভাবে পুরুষালী এরা সালফার। The female sulfur patient may not show the same personality as seen in male. পুরুষদের মধ্যে যে ধরনের দার্শনিক আমরা দেখি, তাই ওই ধরনের পার্সোনালিটি মেয়েদের মধ্যে নাও থাকতে পারে বা প্রকাশ নাও করতে পারে। Though she may be egotistical and intellectual, যদিও সে কিছুটা অহংকারী হইতে পারে, ইগো তার মধ্যে থাকতে পারে, বা একই রকম সে ইন্টেলেকচুয়াল টাইপ, দার্শনিক টাইপও হইতে পারে, তবে often প্রায়ই যেটা দেখা যায়, often she seems to have a greater focus on business and practical matters. কিন্তু যদিও তারা কিছুটা দার্শনিক টাইপ, তারপরে অহংকারী টাইপ কিছুটা হইতে পারে, কিন্তু মূলত তাদের ফোকাসটা থাকে, গ্রেটার ফোকাসটা থাকে প্র্যাকটিক্যাল বিষয়, বিজনেস আছে যেখানে, সেই বিজনেস বিষয়। তাহলে সালফারের নারী রোগীর মধ্যে পুরুষ রোগীদের মধ্যে মতো একই ধরনের পার্সোনালিটি নাও দেখা যেতে পারে। যদিও তারা ইগোস্টিটিক্যাল বা অহংকারী হইতে পারে, ইন্টেলেকচুয়াল হইতে পারে, বুদ্ধিমতী হইতে পারে, কিন্তু অফেন তাদের মূল ফোকাসটা কোথায় থাকে? বিজনেসের প্রতি, ব্যবসার প্রতি, যেগুলা প্র্যাকটিক্যাল ম্যাটার্স, বাস্তবসম্মত যে বিষয়, বাস্তবিক যে বিষয়, সেই বৈষয়িক বিষয়গুলোর প্রতি তার নজর বেশি থাকে। He is highly competent, enjoys keeping busy, is alert and quick-witted. তাহলে তারা কি ধরনের মানুষ? তারা হাইলি কম্পিটেন্ট, মানে অত্যাধিক দক্ষ। এরা থাকে অত্যন্ত দক্ষ, কম্পিটেন্ট, হ্যাঁ। তারপরে এনজয় কিপিং বিজি, সবসময় বিজি থাকাটাকেই এনজয় করে, মানে আলসেমি তার মধ্যে থাকে না, কাজের মধ্যে থাকতে সে ভালো ভালো ফিল করে, এনজয় করে, কাজ করাটা এনজয় করে। তারপরে হচ্ছে
তারা খুব অ্যালার্ট, সব বিষয়ে খুব সতর্ক থাকে এবং কুইক উইটেড, মানে চটপটে বুদ্ধি সম্পন্ন মানুষ। হ্যাঁ, তো এই টাইপের। দেয়ার ইজ অ্যানাদার টাইপ অফ সালফার ওমেন, আবার আরেক ধরনের সালফার ওমেন আছে। দো ইন্টেলিজেন্ট অ্যান্ড অ্যাকমপ্লিসড, appears very scattered and disorganized। এই যে যে টাইপটা বললাম, এর আবার একটু বিপরীত টাইপের মহিলা পাওয়া যায়, যারা যদিও বুদ্ধিমান এবং অ্যাকমপ্লিস সফল, তা সত্ত্বেও এরা থাকে কি খুব বেশি থাকে স্ক্যাটার্ড, মানে এলোমেলো। হ্যাঁ, খুব বেশি স্ক্যাটার্ড থাকে, ডিসঅর্গানাইজড থাকে। তারা অগোছালো থাকে এবং কিছুটা বিক্ষিপ্ত টাইপের, মানে ডিসঅর্গানাইজড, মানে খুব সুশৃঙ্খল ভাবে কোনো কিছু করে না। মানে ওইটার আগে যেটা বললাম যে প্র্যাকটিক্যাল টাইপের, কাজ করতে পছন্দ করে, খুব অ্যালার্ট, সতর্ক, বুদ্ধিত্ব সম্পন্ন। তো সেই বুদ্ধিদীপ্ত সম্পন্নের বিপরীত টাইপের রোগীও থাকে। ভিতরে কিছুটা অহংকার থাকলেও, তাদের মধ্যে সফলতা থাকলেও আবার অনেকের মধ্যেই দেখা যায় এরা অত্যন্ত অগোছালো টাইপের থাকে, বিক্ষিপ্ত মানসিকতার থাকে। Also there is often a somewhat masculine or domineering quality to the typical sulfur woman, যেটা বললাম পুরুষালী মহিলা। সাধারণ সালফার নারীর মধ্যে কিছুটা পুরুষালী, ম্যাসকুলিন বা ডমিনেরিং মানে কি, যারা আধিপত্যকামী। হ্যাঁ, মানে নিজে যেটা করবে সেটাই আধিপত্যমূলক। হ্যাঁ, মানে সে যেটা বলবে সেটাই করতে হবে, এরকম সবার নিয়ন্ত্রণ করতেছে। এই ডমিনেরিং টাইপের, মানে কর্তৃত্ব পরায়ণ আর কি, এই ধরনের মহিলা রোগীও দেখা যায় কিছুটা পুরুষালী স্বভাবে। শি এনজয়স পজিশন অফ অথরিটি, মানে কোন জায়গার যে তার পজিশন যদি এমন হয় অথরিটি আছে, মানে সেই কর্তৃত্ব পরায়ণ, তার হাতে সকল কর্তৃত্ব, তার হাতে সকল কন্ট্রোল, নিয়ন্ত্রণ, আর রেসপন্সিবিলিটি, তার হাতে সব দায়িত্ব, এগুলা কিন্তু সে উপভোগ করে। মানে সে যে কোনো জায়গার প্রধান হইতে চাবে, দলনেতা হইতে চাবে, লিডার হইতে চাবে, হ্যাঁ, সেই সব কিছু কর্তৃত্ব করবে, তার কথাতেই সবাই চলবে, এই টাইপের মানসিকতা তার মধ্যে দেখা যায়। আচ্ছা, emotional symptom will be brought out by the family rather than the patient herself। তার যে ইমোশনাল সিমটম গুলা, আবেগীয় বা মানসিক লক্ষণ গুলা রোগীর নিজে প্রকাশের চেয়ে, রোগী নিজে অতটা ইমোশন প্রকাশ করে না, কিন্তু তার পরিবার থেকে জানা যায় যে তার ইমোশন। সে দেখা যায় এমনিতে কথাবার্তায় তার মধ্যে ইমোশন অতটা প্রকাশ পায় না, কিন্তু তার যে কাজকর্ম সেগুলা যদি দেখে কেউ, তখন দেখবেন যে সে ঠিকই পরিবারের জন্য অনেক কাজ করে। তাহলে তার যে ইমোশন আছে, আরেকজনের প্রতি আবেগ আছে, সেগুলা রোগী প্রকাশ করে না, কিন্তু তার কাজের মাধ্যমে প্রকাশ পাওয়া যায়, যেটা আপনি তার ফ্যামিলি থেকে শুনতে পাবেন। The family complains mainly about the patient's obstinacy and irritability। তো পরিবার মূলত রোগীর এই যে অবস্টিনেন্সি সেটা প্রকাশ করবে, মানে একঘেয়েমি যে তার স্বভাব, তার খিটখিটে মেজাজ, সেগুলো নিয়ে ফ্যামিলির মানুষদের মধ্যে অভিযোগ শুনবেন। আর এরা তো কিছুটা ওই যে বললাম কর্তৃত্ব পরায়ণ, হ্যাঁ, সবকিছুতে লিড দিতে চায়, যার কারণে তাদের মধ্যে অবস্টিনেন্সি দেখা যায়, খিটখিটে স্বভাবও দেখা যায়। There can also be great deal of anxiety and hypochondria। এই সমস্ত রোগীর মধ্যে অনেক সময় অতিরিক্ত উদ্বেগ দেখা যায়, আবার অনেক সময় হাইপোকন্ড্রিয়া দেয়। হাইপোকন্ড্রিয়া কি, মানে কাল্পনিক রোগ ভীতি, নিজে নিজে তার অনেক রোগ আছে, এগুলা চিন্তা করে। হ্যাঁ, মানে যে কোনো রোগ হইলেই
মনে করে শরীরের মধ্যে কোনো সমস্যা হলে মনে করে বড় কোনো কিছু রোগ হয়ে গেছে, রোগ বাতিক এরকম। The patient is often stout and very solid in build. এই সমস্ত রোগীদের শারীরিক গঠন অনেক সময় একটু স্টাউট, শক্ত সমর্থ, একটু শক্ত সমর্থ থাকে, মানে সুগঠিত সলিড বিল্ড থাকে, শরীরের গঠন গুলা খুব মানে সলিড বিল্ডের থাকে, শক্ত সমর্থ সুগঠিত শরীর থাকে। তারপরে আসেন এটা গেল মহিলা। এবার আসেন তার অন্যান্য স্বভাব। একটা হলো বড় স্বভাব হলে লেজিনেস, হ্যাঁ, ইন্টেলেকচুয়াল সে খুব বেশি কিন্তু অলস, অনেক বেশি পরিকল্পনা করে, অনেক বেশি বুদ্ধিত্ব সম্পন্ন কিন্তু কাজে পরিণত করে না, অলস টাইপের। আলসেমি হলো সালফারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য, গ্রেন ক্যারেক্টারিস্টিক্স। He constantly procrastinates in his task. সে ক্রমাগত তার নিজের কাজের মানে প্রোক্রাস্টিনেট মানে নিজের কাজ সম্পন্ন করতে গড়িমসি করে। He thinks of many projects. সে অনেক প্রজেক্ট নিয়ে চিন্তা করে, but rarely undertake them. মাথার মধ্যে অনেক প্রজেক্ট নিয়ে নানান ধরনের চিন্তা তার মাথায় আসে, অনেক প্রজেক্ট সে তৈরি করে মাথায়, কিন্তু রিয়ালি সেগুলো সে বাস্তবায়ন করে। বহু প্রজেক্ট, বহু পরিকল্পনার কথা ভাবেন, কিন্তু বাস্তবে তা কমই তিনি আন্ডারটেক করেন, শুরু করেন সেই ধরনের কাজ। প্র্যাকটিক্যালি করেন না, কিন্তু ঠিকই মাথায় ফিলোসফিক্যালি চিন্তা ভাবনা করে। হি মে প্রিফার টু সিট, সে বরং কি বসে থাকতে পছন্দ করে, ডিসকাস ফিলোসফি নিয়ে আলোচনা করতে পছন্দ করে, টু অ্যাকচুয়ালি ওয়ার্কিং অন প্র্যাকটিক্যাল ম্যাটার্স। বাস্তবিক ভাবে কোনো কাজ করার চেয়ে সে ফিলোসফিক্যালি বসে বসে এগুলা নিয়ে ডিসকাস করতে পছন্দ করে। মানে তার মধ্যে ফিলোসফি দেখতে পাবেন কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসটা দেখতে পাবেন না, এটা একটা টাইপ। আবার আমরা উল্টাটাও দেখছি যে খুব বেশি ফ্রেন্ডলি থাকে, সোশ্যাল ইন্টারাকশন থাকে এবং সব বিষয়ে অ্যালার্ট থাকে, মানুষের জন্য কাজ করে, ফ্রেন্ডলি থাকে, ইনোসেন্ট বিহেভিয়ার থাকে। যদিও ওই ধরনের পেশার ভিতরে কিছুটা ইগোটিজম থাকতে পারে, কিন্তু সেগুলো তার মধ্যে প্রকাশ পায় না। তারা ইনোসেন্ট টাইপ ভাবে তাদের আচরণ প্রকাশ করে। তো যাই হোক, মূলত হলো সালফার রোগী এইটাই হলো তার মেইন বৈশিষ্ট্য। তারা বেশি ফিলোসফিক্যাল থাকে, প্র্যাকটিক্যাল থাকে না। যে কোনো কাজ, অনেক কাজ মাথার মধ্যে চিন্তা ভাবনা করে, কিন্তু সেটা বাস্তবিক করতে সে গড়িমসি করে। He may prefer to sit and discuss philosophy to actually working on practical matters. One sulfur patient expressed this state by reading many magazine reviews of books, because although he wished to be well versed on current literature, he just could not find the effort needed to read the book itself. সালফার রোগী তো ফিলোসফি, অনেক সময় সে অনেক বিষয় সম্পর্কে জানতে চায়, বহু বই সম্পর্কে তার মানে দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চায়, কিন্তু একটা বই সম্পর্কে পুরোপুরি, একটা লিটারেচার সম্পর্কে পুরোপুরি জানতে হলে আপনাকে তো ফুল বই পড়তে হবে। অনেক সময় এত পরিশ্রম সে করতে চায় না, যার কারণে সে এগুলোর বুক রিভিউ করে ওই বই সম্পর্কে একটা ধারণা নিতে চায়। তাহলে একজন সালফারের রোগী তার এই স্বভাব কিভাবে বর্ণনা করবেন? তিনি বলেন যে তিনি বইয়ের রিভিউ, পর্যালোচনা এগুলো পত্রিকাতে প্রচুর পরিমাণ পড়েন, কারণ তিনি বর্তমান সাহিত্য সম্পর্কে জ্ঞান রাখতে চান, কিন্তু মূল বইটি পড়ার জন্য যে মনোযোগ বা যে পরিশ্রম প্রয়োজন তার তিনি কিছুই করতে চান না, কিছুই দিতে চান না। দেখাইব সে অনেক জানে, ওই লিটারেচার সম্পর্কেও জানে, ওই বই সম্পর্কেও জানে, কিন্তু পুরো বই পড়ে কষ্ট করে যে সেই বিষয়ে জানবে তা না। সে শুধু ওইটার একটা বুক রিভিউ পড়ে ওই বিষয়ে মানে নিজের পাণ্ডিত্য দেখাইতে চান।
এরপরে আসেন স্লোভেনলিনেস। পানি দিতে হবে, বেগুন গাছটি দেন মইরা গেছিল গা, কালকা পানি দিছি। ফ্যাক্সি ফেলার জন্য কে আপনি সেলিন আক্তার নাকি? হ্যাঁ, আপনি বেগুন গাছ পরে থাকান দেখি আমরা একটু কমপ্লিট করি কিনা। কয়টা বেগুন গাছ হয়েছে আপনার? পানি না দিলে দেখেন ভেন্ডি গাছটি কি হয়েছে অবস্থা। আমি আচ্ছা যাই হোক, তো উনি সালফারের রোগী নাই, পরিশ্রম। সরি সরি। জি, তো যাই হোক, আলসেমি নাই। এরপরে আসেন সালফারের আরেকটা বিখ্যাত বৈশিষ্ট্য, সেটা হলো স্লোভেনলিনেস, মানে অপরিচ্ছন্নতা স্বভাব, নোংরা স্বভাব। The slovenliness is another characteristic of sulfur. এটা সালফারের অন্যতম একটা বড় বৈশিষ্ট্য। In the past, this was even more evident before the advent easy hygienic facilities, hot showers and advanced technique for suppressing the typical dirty-looking skinless. বলছে যে আগের যুগে সালফার রোগীকে খুব সহজে চেনা যেত, তারা যে নোংরা দেখে বোঝা যেত, কিন্তু বর্তমান টাইপের হাইজেনিক ফ্যাসিলিটিস তো অনেক বেশি, খুব সহজেই পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়। আপনি সালফার রোগী গোসল করতে চান, অনেক সময় শীত লাগে, ভালো লাগে না, কিন্তু এখন গোসলের অনেক নতুন পদ্ধতি, হট শাওয়ার আছে। হ্যাঁ, শাওয়ার সেরেই আপনি গোসল করে ফেলবেন। হ্যাঁ, আগের যুগে হয়তো কূপ থেকে পানি উঠাইতে হইতো, পুকুরে নামতে হইতো, বা নদীতে যাইতে হইতো গোসল করার জন্য। হ্যাঁ, বা টিউবওয়েল থেকে পানি বের করে গোসল করতে হইতো। এখন তো এত সহজ। হ্যাঁ, জাস্ট আপনি ঝর্ণা ছেড়ে দিবেন, গরম পানি করে, কি বলে, গিজার ছেড়ে দিবেন, গরম পানি দিয়ে গোসল করে ফেলবেন। গোসল করাটা সহজ, ঠিক আছে? এই জন্য হাইজেনিক ফ্যাসিলিটিস বেশি হওয়ার কারণে অনেক সময় সালফারের এই যে নোংরা অপরিচ্ছন্নতা ভাবটা, এটা অনেক সময় দেখা যায় না। তার যে ডার্টি লুকিং স্কিন, অনেক সময় এটা দেখে আপনি বুঝবেন না, হয়তো গোসল করে না, কিন্তু জামা কাপড় এত পরিচ্ছন্ন পড়ছে, আপনি দেখে বুঝবেন না। তো এই আর কি। তো সেটাই বলছে যে অপরিচ্ছন্নতা হলো সালফার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। অতীতে সহজলভ্য স্বাস্থ্যকর সুবিধা এগুলো ছিল না। গরম পানির গোসল, তারপরে এই যে চর্মরোগ চাপা দেওয়ার, চেপে রাখার আধুনিক অনেক পদ্ধতি আছে, এগুলো ছিল, কিন্তু যার কারণে তার যে এই স্লোভেনলিনেস, এটা অত বেশি প্রকাশ করা যায় না। তবুও despite these sulfur patients are often disheveled, clothes stained with the last week's lunch, hair greasy and unkempt, shirts buttoned wrongly or unstuck. কিন্তু তারপরেও কিন্তু তার এই যে স্লোভেনলিনেস, অপরিচ্ছন্নতা, এগুলো ধরা পড়ে। দেখা গেছে সে হয়তো এক জায়গায় খেতে গেছিল, সেখানে একটু কাপড়ের একটু তরকারির ঝোল লাগছে, সেটা পরে আবার চলে আসছে। এরকম অনেক সময়। জামার বোতামের ব্যাপারে কি একটু কথা জানো? জামার বোতাম জামার বোতাম, জি, জামার বোতামটা অনেক সময় ঠিক মতো লাগায় না। হ্যাঁ, একটা বোতামের জায়গায় আরেক বোতাম লাগাই ফেলছে, বা বাটন একটা নাই, খুলে আছে, ওইদিকে তার খেয়াল না। তাহলে মূলত কথাটা হলো এই যে তবুও সালফার রোগীদের প্রায়ই আমরা এলোমেলো যে স্বভাবটা আমরা দেখতে পাই। কিভাবে? পোশাকে হয়তো গত সপ্তাহে খাবারের দাগ আছে, সেটা এখনো লেগে আছে। তার চুলগুলো দেখা যায় উস্কু খুস্কু, আনকাম্ড, মানে চুল আশ্রয় নেই। তারপরে গ্রিজি, চুলগুলো কিছু তৈলাক্ত হয়ে আছে, চুলগুলো ভালো করে তারা শ্যাম্পু করে নাই, ভালো করে ধয় নাই। শার্টের বোতাম ভুল লাগাইছে, উপরে নিচে লাগাই ফেলছে, অথবা শার্টের বোতাম আনবাটন করে রাখছে, বোতাম লাগাইতে ভুলেই গেছে। এরকম তার মধ্যে এই ধরনের ইয়েটা আমরা দেখতে পাবো। অনেক সময় তাদের নতুন ড্রেস পরে আসছে, কিন্তু সেইভাবে আয়রন করে ওইভাবে নিয়ে আসে না, কোনোভাবে পরে চলে আসছে। The patient may have a great laziness or aversion to bathing or baths only in limited way. পেশেন্টদের অনেক বেশি অলসতা থাকে বা অনীহা থাকে গোসলের প্রতি,
অথবা সে খুব লিমিটেড ভাবে গোসল করে, হালকা ভাবে গোসল করে চলে আসে, তাহলে গোসলের প্রতি আলসেমি বা অনীহা থাকে, বা নামমাত্র গোসল করে লিমিটেড ওয়েতে। His house and office may look like a digester zone with piles of books and papers and dirty dishes. তার অফিসে যদি যান বা তার বাসায় যান, দেখবেন যে বিভিন্ন বই, অসংখ্য বই ঘর ভর্তি, কিন্তু কোনোটাই পরিচ্ছন্ন ভাবে রাখা না, কাগজপত্রে ভরা এখানে সেখানে। ঘরের মধ্যে অনেক নোংরা থালা বাসন টাসন এগুলোও দেখবেন, ডার্টি ডিশেস, বা পেপার ফালায় রাখছে, বই ফালায় রাখছে এলোমেলো করে, গাদা গাদা করে বই রাখছে, কিন্তু গোছানা। সালফার অনেক বই টই পড়ে, ইন্টেলেকচুয়াল যেহেতু, কিন্তু দেখা যায় যে সেগুলো একটু পরিপাটি করে রাখবে, এগুলো করে না। তো প্রত্যেকটা সালফারের রোগীর একজন আর্সেনিক বউ থাকা দরকার। জি জি স্যার, যে সে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন সুপরিপাটি ফুলবাবু, ফুল বিবি, আর ইনি হলে সেরকম দার্শনিক। জি এরকম। আচ্ছা, এখন আবার কিন্তু তার স্যার গরমকালে থাকা সত্ত্বেও স্যার সালফার 7 দিনে একদিন গোসল করে। তো যাই হোক, অল্টারনেটিভলি সালফার পেশেন্ট ক্যান বি অ্যাবনরমালি ফাস্টিডিয়াস। আবার ওই যে বললাম, একটা বিপরীত লক্ষণের মধ্যে থেকে অনেক সালফার রোগী দেখতে পাওয়া যাবে যারা অস্বাভাবিক ভাবে খুঁতখুঁতে স্বভাবের, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এরকম হাতে কোনো ময়লা টলে লাগবে একদম বারে বারে হাতটা দিয়ে পরিষ্কার করে ফেলতেছে, এই টাইপের। এবার আসেন আরেকটা স্বভাব, ক্রিটিসিজম, খুব বেশি অপরের ভুল ত্রুটি ধরে, সমালোচনা করে। স্যার সালফার স্যার চিনানোর চাইতে ডোজ এন্ড পটেন্সিটা ওটা স্যার বলে দেওয়া বেশি দরকার ছিল। আপনার তো স্যার মাঝে মাঝে অনেক ব্যস্ত থাকেন। আপনি আলোচনা শোনেন, ডোজ পটেন্সি অনেক কথা হয়েছে, পরে আসবো, আগে স্যার তো সময় কম থাকে, এজন্য বলতেছি আজকে সময় যদি থাকে তাহলে আপনি দেখেছেন কখন, আপনি স্যার আলোচনা শুনুন, তারপরে শুনেন। আজকে এই আলোচনাটুকু পড়বো, পরে আবার আরেকদিন পড়বো, শেষে পুরো ডোজ পোটেন্সি সবকিছু নিয়েই পড়বো, ঠিক আছে? তাই আমি একবার পুরো ইংরেজি না পড়ে আমি এটার যে কিছু নোট করছি সেগুলাই পড়ি শুধু, তাহলে এইটুকুর মধ্যে আমরা শেষ করতে পারবো। যে ক্রিটিসিজমের মধ্যে দেখি এরা অনেক বেশি সমালোচনা করে, এটা সালফারের অন্যতম একটা স্বভাব, সমালোচনা করা। যে কোনো মানুষের মধ্যেই এই খুঁতখুঁতে স্বভাব সালফার রোগী দেখতে পাওয়া যায়। দি পেশেন্ট ক্যান ফাইন্ড ফল্ট উইথ এনিওয়ান, যে কোনো মানুষের মধ্যে সে খুঁত খুঁজে বের করে। আচ্ছা, he seems to feel that he could have written any book slightly better than its author. কোনো বই পড়লে মনে হয়, সে মনে করে যে লেখক কি লিখছে এর চেয়ে আমি আরো সুন্দরভাবে লিখতে পারবো, লিখতে পারে। There may even be a type of disgust for other people, for example for people who are always or aged. অন্যদের প্রতি তার একটা মানে ডিসগাস্ট থাকতে পারে সালফার রোগীদের মধ্যে। এমনকি যারা একটু ধরেন খুব মোটা মানুষ, দেখে ওর প্রতি একটা বিতৃষ্ণা, বা খুব বেশি বয়স্ক, তার প্রতি একটু অবজ্ঞা ঘৃণাবোধ তার মধ্যে থাকে, তাহলে এটা খুব ভালো স্বভাব না। আরেকটা হলো উদ্বেগ, অ্যাংজাইটি, এটাও সালফার রোগীদের মধ্যে প্রায় কমন, এবং দেখা যায় যে সে নিজের ব্যাপারে খুব অ্যাংশাস থাকে, ফ্যামিলির লোকদের মধ্যেও তার মধ্যে অ্যাংজাইটি থাকে, এটা ভালো স্বভাব। ফ্যামিলির মানুষের দিকে খুব নজর থাকে, ভালো, এই টাইপেও আছে। সালফার পেশেন্ট ক্যান বি ট্রু হাইপোকন্ড্রিয়াক। আবার ওই যে বললাম, রোগ বাতিক থাকতে পারে। আশেপাশে ধরেন দু একটা ডেঙ্গু জ্বরের হয়েছে, প্রকোপ হয়েছে, বা আপনি পেপারে পড়ছেন বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নতুন কোন রোগ দেখা দিয়েছে, তো হঠাৎ করে তার মধ্যে ওই টাইপের কিছু হইলে বা জ্বর পেলে মনে করবে যে আমার কি ওই রোগ হইলো না, আমার কি ডেঙ্গু হইলো না, আমার কি কোভিড ধরলো না, এরকম রোগ বাতি গেছে, বা ক্যান্সার হয়ে গেল কিনা, এরকম স্বাস্থ্য নিয়ে খুব বেশি উদ্বিগ্ন থাকে। এটাকে বলে হাইপোকন্ড্রিয়াসিস, ল্যাবরেটরিতে পাবো। He can also be irrational anxiety about his family's well-being. If someone is late, he mind turns immediately to a car accident, etc. অনেক সময় এই যে সমাজ তার ফ্যামিলির মানুষের প্রতি
তার যে উদ্বেগ থাকে, উদ্বেগ তো থাকা অবশ্যই ভালো, কিন্তু অনেক সময় এই উদ্বেগটা থাকে অযৌক্তিক। দেখা গেল কেউ বাচ্চা স্কুল থেকে আসতে দেরি হচ্ছে বাসায়, হ্যাঁ একটু লেট করতেছে, ইমিডিয়েটলি তার মাথায় চিন্তা আসবে কি বাচ্চা তো কোনো অ্যাক্সিডেন্ট করে নাই, রাস্তায় তো কোনো অ্যাক্সিডেন্ট করে পড়ে রয়ে নাই, এই ধরনের মানে চিন্তাটা তার মাথায় আগে চলে আসবে। তারপর ইগোটিজম, খুবই নেগেটিভ দিক তার মধ্যে। তো নিজের খুব বড় করে করে। তো ইগোটিজম রোগীর মধ্যে খুব থাকে, অহংকার থাকে, এটা সালফারের একটা বড় বৈশিষ্ট্য। যদিও কিছু সালফার রোগী আবার বিপরীত ধর্মীয় থাকে, যে তার মধ্যে সো ল সেলফ এস্টিম থাকে, মানে হীনমন্যতা থাকে, নিজেকে ছোট মনে করে এবং অন্যদের কাছ থেকে প্রতিনিয়ত তাদের মানে রিঅ্যাসুরেন্স লাগে। মানে তাদের কনফিডেন্স কম থাকে, তাদের যদি কেউ একটু অ্যাসুরেন্স দেয়, হ্যাঁ ভাই, হ্যাঁ পারবেন আপনি, হ্যাঁ করেন এটা, হ্যাঁ আপনি পারবেন, তার এইরকম অন্যজনের কাছ থেকে অ্যাসুরেন্স পাওয়ার পরে তখন দেখা যায় সে কাজ করতে পারে। এমনিতে তার কনফিডেন্স লেভেল কম থাকে। এটা হচ্ছে একটা বিপরীত টাইপ। ইউজুয়ালি সামাজিক ভাবে বলে যে হাওয়া দেওয়া, মানে হাওয়া দিলেই বা উৎসাহিত করলে সে সেই কাজে আবার উৎসাহী করবে। জি জি। তো যাই হোক, জেনারেলি পেশেন্টের মধ্যে কি থাকে, প্রাইড থাকে, তার মানে অহংকার থাকে, তার মেন্টাল ইকুইটি, মানসিক কাজের দক্ষতা, এগুলা তার মধ্যে থাকে, এবং ইন্টেলিজেন্সও থাকে, হ্যাঁ বুদ্ধিমত্তা থাকে, এগুলা নিয়ে সাধারণত সে গর্ববোধ করে। তারপরে হয়েছে if someone the patient has great self-confidence and finds most people boring, especially if they do not find him ফ্যাসিনেটিং। এক মিনিট, yes bro. স্যার আমি আজকে এখানে শেষ করি, হ্যাঁ এক ঘন্টা নেক্সট ক্লাসে বাকি ডিপ পড়ি। আমরা যে ইগোটিজম পর্যন্ত পড়লাম, চিলড্রেন থেকে পড়বা আর কি। তাহলে রোগীর অপরিসীম আত্মবিশ্বাস থাকে, অধিকাংশ মানুষকেই সে বিরক্ত করে তোলে, বিশেষ করে অন্যরা যদি তাকে আকর্ষণ বা চমৎপ্রদ মনে না করেন, হ্যাঁ কেউ যদি তার দাম না দেয়, তখন কিন্তু তার হয়ে যায় যে হিজ মাইন্ড টার্নস ইমিডিয়েটলি ও স্পেশালি ইফ দে ডু নট ফাইন্ড হিম ফ্যাসিনেটিং। তো the patient has a great self-confidence, আত্মবিশ্বাস থাকে, finds most people boring, especially if they do not find him fascinating. তো ওইটা কেউ যদি তাকে একটু ফ্যাসিনেটিং মনে না করে, চমকপ্রদ মনে না করে, তাহলে তার প্রতি খুব বিরক্তি প্রকাশ করে। মানে সে অন্যরা তাকে মানে সে যে ক্যাপাবল, হ্যাঁ সে আত্মবিশ্বাসপূর্ণ, এটা যদি তারপর এই ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ না করে, তাহলে তাকে দেখতে পায় না, তারা বোরিং মনে করে সেই পেশেন্ট। তো ঠিক আছে স্যার, আজকে এইটুকুই থাক। নেক্সট ক্লাসে আমরা চিলড্রেন থেকে শুরু করব ইনশাআল্লাহ। জি স্যার। বড় মেডিসিন আর ডোজ পোটেনশিয়াল সব নিয়ে আলোচনা করব, কোনো সমস্যা নেই। ওকে স্যার, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আগে আমরা বলছিলাম যে পৃথিবীর যত বড় সব বড় বড় বৈজ্ঞানিক, তারপরে দার্শনিক, যত বড় খ্যাতনামা ব্যক্তি, আমরা বেশি গবেষক সব সালফারের রোগী। সালফারকে এত ছোট করে দেখা যাবে না, সালফারকে বড় মনের মানুষ, এবং সে ধার্মিকও বটে, তো অপোজিটও আছে, সবসময় বৈপরীতে থাকে। স্যারের আলোচনা তো অনেক সুন্দর এবং গভীর। সালফার আমাদের সামনে উপস্থাপন করলেন আংশিক ভাবে যতটুকু তাদের। এখন আমরা যারা এখানে আছে আমাদের, জি স্যার, যে ডোজ পসিবিলিটি জানতে চাইলেন কোন ম্যাডাম? ডোজ পোটেন্সি মুসলিম ম্যাডাম, এখন আপনি সালফারের নারী বৈশিষ্ট্যগুলো বলেন। হ্যাঁ, নারী বৈশিষ্ট্যগুলো বলেন, তারপরে জি ঠিক আছে।
স্যার এত ভালো তো স্যার বলতে পারবো না, কয়েকটা তাহলে স্যার বলতে পারবেন না কেন? যা করেন তাই বলে। যা বলে তাই বলেন। স্যার কয়েকটা লক্ষণ বলতে পারবো। সালফার খুব বেশি মিষ্টি পছন্দ করে, তারপর হচ্ছে মানে বিছানায় গেলে তার গরমে চুলকানি আসে, তারপর অলসতা অনেক বেশি থাকে, মানসিক ভাবে সালফার অনেক দানবীর হয়, খুব দয়াবান হয়, মানে এরকম যে তার নিজের খাওয়ার টাকাটাও সে যে তার কাছে এরকম আছে, হয়তো 100 টাকায় আছে, ওটা দিয়ে সে হয়তো দুপুরের খাবার খাবে, কিন্তু কেউ যদি তার কাছে আইসা চায় যে কারো 100 টাকার অনেক বেশি দরকার, তারপরেও মানে সে ওই টাকাটা দিয়ে দিবে তাকে, যেহেতু চাইছে, সে ভাববে যে আমার চাইছে না। ম্যাডাম, আপনি মনে হয় আজকের লেকচার শোনেন নাই। স্যার আমি ওইটাই জিজ্ঞেস করতেছিলাম। তারপরে ঢুকছিলাম তো স্যার, বাচ্চা নিয়ে পরে ক্লাস ঢুকে আগে আপনি ডোজ পটেন্সি নিয়ে আলোচনা করতেছেন কেন? স্যার কারণ হয়েছে কি স্যার, আমরা সবার ডাক্তারের কাছে ঠিক আছে। গেছিলাম না স্যার, এখন ডাক্তারের কাছে গেছিলাম, আমাদেরকে স্যার 1M ডোজ দিছিল, আমার হাজবেন্ড, আমি আর আমার বাচ্চা। স্যার আমাদের পা থেকে মাথা পর্যন্ত এত পরিমাণে স্যার চুলকানি হয়েছিল স্যার, অনেকদিন 3-4 মাস কষ্ট করছি। পরে স্যার ছেলের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছিল, একদম মানে এগুলো সারা শরীরেই, পাইকে এত পুজ হয়েছিল, এরকম বিশ্রী দুর্গন্ধ হয়েছিল। পরে তো স্যার স্কিনের ডাক্তার দেখায়, অনেক অ্যান্টিবায়োটিক খাওয়ায়া অনেক দিন ইয়ে করা হয়েছে, কিন্তু স্যার আমার ছেলের চুলকানি স্যার এখন পর্যন্ত যায় নাই। আপনিও তো স্যার ট্রিটমেন্ট দিয়েছিলেন। পরে স্যার এই যে এখন ডাক্তার দেখাইলে বলে যে অটো ইমিউন ডিসঅর্ডার, ওগুলা তো সহজে ভালো হয় না, হয় না। আমার ছেলের স্যার চুলকানি এখন, স্যার আমি যে এটা নিয়ে কি পরিমাণ সাফার, আর স্যার সালফা এটা তো চর্মরোগ, আমার হাজবেন্ডের চাপা পড়ছিল যে আচ্ছা ঠিক আছে আমাদের ফ্যামিলিতেও যে সুরা আছে, ওইটাই আছে। কিন্তু স্যার আমি যে ক্লাস করছি আমার বাচ্চারে নিয়ে, স্যার আমার বাচ্চা বিরক্ত করতেছিল, আমি স্যার খুব একটা শুনতে পাইছি না। এই জন্যই স্যার আমি ডোজ আর পটেন্সিটা জানতে চাইতেছি যে এটা এত সেন্সিটিভ, এত কষ্ট হয়েছে, এখন আমিও যদি কোনো রুগীর অ্যাপ্লাই করি, ওটা স্যার কিভাবে অ্যাপ্লাই করলে রুগীর কষ্টটা অন্তত কমবে। এই কষ্ট স্যার আমি কাউরে দিতে চাই না, আমি স্যার সালফার মানে ব্যবহার করলেও অনেক সাবধানে আর কি ব্যবহার করবো, এই জন্য স্যার আমি এটা শিখতে চাইছি। ছবিও তো স্যার দিয়েছিলাম আপনাকে অনেক। আমি ওইটাই বলছিলাম যে আপনি আমরা আসলে ক্লাসটা ঠিক মতো অ্যাটেন্ড করি ঠিকই, কিন্তু মনোযোগ দিয়ে শুনি। নারী বৈশিষ্ট্যটা জিজ্ঞেস করলাম এটা যে আপনি ক্লাসে অ্যাটেন্টিভ ছিলেন। যাই হোক, এরকম হয় আমাদের। আজকে ক্লাস এই পর্যন্ত যা আলোচনা হয়েছে, তারপরে আমরা যারা শুনে থাকি মনোযোগ, এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়। আমরা সালফার কেনার জন্য আর বাইরে যাওয়া লাগবে না, এটুকুই যথেষ্ট। এরপরে আরো কাজ বিকাল ক্যারেক্টার আরো আছে, ক্যারেক্টার আছে। যাই হোক, এটা একটা বড় মেডিসিন, কয়েক হাজার সিমটম আছে, তো অল্প সময় সম্ভব না। তারপর আমরা একটা নির্দিষ্ট গ্রন্থ থেকে স্যার আমাদেরকে ঘুরে এবং ব্যাখ্যা করে শোনাচ্ছেন। আমরা আজকে আমাদের অনেক পার্টিসিপেন্ট আছেন, স্যারের ব্যস্ততা আছে, স্যারের জন্য থেমে গেছেন। তো যাই হোক, আমি তো বাইরে বেরিয়ে আসছি স্যালারি নিয়ে। ম্যাডাম যেটা বললো, আমি চিনতে পারছি, উনি ওনার বাচ্চার চর্মরোগের ছবি আমাকে অনেকগুলো দিচ্ছিলেন। তো ওই ম্যাডাম আপনি তো তো ওই সময় যে ওষুধ দেওয়ার পরে তো আপনার বাচ্চার চর্মরোগ অনেক ভালো হয়ে গেছে, তারপরে কি আবার বাড়ছে? তো স্যার ওইগুলা কমে গেছে, কিন্তু স্যার তার শরীরে চুলকানি স্যার আছেই, তার চুলকানি কোনো সময় স্যার কমে না।
এখন পর্যন্ত স্যার সে শরীরে চুলকায় আর বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত করে। আচ্ছা শুনেন, আসলে এগুলা তো একজন এই যে ডাক্তারের আন্ডারে থেকে লং লাস্টিং চিকিৎসা করতে হয়। হ্যাঁ, চর্মরোগ যেটা বললো আপনার হাজবেন্ডেরও চর্মরোগ ছিল, তো আপনি তো বারে বারে খালি ফোনে যোগাযোগ করেন, ইয়ে করেন, এইভাবে তো আসলে অনেক সময় চিকিৎসা দেওয়া সম্ভব না। আমরা তো ব্যস্ত থাকি। তো আমার এত বেশি মেসেজ আসে, আমি এখন আসলে মেসেজ দেখি। হ্যাঁ, এই যে যারা এই রোগ নিয়ে আলোচনা করতে চায়, আসলে তো আমার সময় থাকে না এত বেশি ইয়ে। এই জন্য যার কারণে আমি মানে নিজের অপরাধ মনে করি। এই জন্য ওই মেসেজ দেখে চিকিৎসা দেওয়া খুব কঠিন কাজ। তো এইটা অনেক সময় করা যায় না। তো সালফার দিলে তো অনেক সময় রোগ বেড়েই যায়। হ্যাঁ, একবার হাই চলে এলো সবচেয়ে বেস্ট। লোয়ার পোটেন্সি দিয়ে কাপিং করে ধীরে ধীরে আগে এটা নেক্সট ক্লাসে আমি বলে দেবো যে কেমনে চিকিৎসা করবো। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু জি আলাইকুম। স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার। মিটিং ঠিক আছে, রিয়াজ আপনার বাইক আপনার হাতে হাতে রাখতে বলে। ধন্যবাদ স্যার। আমাদের শ্রদ্ধা ডাক্তার মশিদুজ্জামান স্যার ব্যস্ততার কারণে চলে গেলেন। স্যারের প্রতি গভীর কৃতজ্ঞতা। স্যার, মহসিন স্যার, আমাদের সিরাজ স্যার, ওনারা এতটাই ব্যস্ততার ভিতরে সময় পার করেন, তবুও এই ব্যস্ততার ফাঁকে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ সময়টি করে দেয়। এই ঘটনাটা আসলে আমাদের সৌভাগ্য, এবং ওনাদের মতো সিনিয়র পার্সনের কাছ থেকে আমরা হোমিওপ্যাথির গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখতে পারি, জানতে পারি। যাই হোক, আজকে আসলে খুব গুরুত্বপূর্ণ এবং খুব বিগ একটা রেমেডি নিয়ে স্যার আলোচনা করলেন, এবং স্যার কিন্তু স্যারের আলোচনার মাঝে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। এই সালফার রেমেডিটা এক সব থেকে বহুল ব্যবহৃত হয় হচ্ছে একেবারে নবীন কাঁচা হাতে, আর একেবারে সব থেকে বহুল ব্যবহৃত হয় পাকা হাতে। হ্যাঁ ম্যাম, সম্ভবত কিছু বলবেন। জি ম্যাম, বলুন। আপনারটা শেষ হোক, আপনি বলেন, আমি জাস্ট হ্যান্ড রেজ করে রাখি। আচ্ছা, ধন্যবাদ। তো দুইভাবেই এই রেমেডিটা সাধারণত ব্যবহার হয়, একদম নবীনদের হাতেও হয় হামেশা। কারণ নবীনরা এখানে কনফিউজড হয় তখন। সালফার রেমেডিটা এমন একটা রেমেডি, এই রেমেডিটা যখন ম্যাট্রিয়া মেডিকার আলোকেই করি আর রেপারেটরির আলোকেই করি, তখন নবীনরা মূলত যেটা করে বা যেটা হয়, যে কনফিউশনে করে নবীনরা, সেটা হচ্ছে রোগী যেটাই দেখে সেটাই তাদের কাছে তখন মনে হয় সালফার। এটা শুধু সালফারের ক্ষেত্রেও না, নবীন ম্যাট্রিয়া মেডিকা পাঠকদের কাছেও মনে হয় যে রেমেডি করবে, দেখা যাচ্ছে তার পরবর্তীতে যে পেশেন্ট আসে মনে হয় যে এই পেশেন্টটি। বিশেষ করে সালফারের ক্ষেত্রে কনফিউশন হওয়ার পিছনে কারণটা হচ্ছে সালফার একটা বিগ রেমেডি, একটা পলিক্রেস্ট রেমেডি। এই জন্য মোটামুটি নবীনদের ক্ষেত্রে কনফিউশনটা তৈরি হয়, এবং ব্যাপকভাবে ব্যবহার হয়, সেই ব্যবহারটা হয় ভুল। আবার একইভাবে প্রবীণ ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার যেনারা আছেন, তেনারাও সালফার হওয়ার হামেশায় ব্যবহার করেন, কিন্তু সেটা অনেক দক্ষতার সাথে খুব স্মার্টলি ব্যবহার করেন, এবং অনেক বড় বড় অসাধ্য সাধন করেন। যেখানে দেখা যায় অনেক নবীন ডাক্তাররা মূলত দেখা যাচ্ছে ছোট ছোট রেমেডি গুলো আমাদের দ্বারস্থ হতে হয়। সেই জায়গা থেকে এই দক্ষ এবং প্রবীণ ডাক্তাররা, যেখানে আমরা ছোট্ট একটা জায়গায় একটা রেমেডি রাস্টাফস হিসাব করতেছি বা দেখা যাচ্ছে রাজধানীর হিসাব করতেছি, সেই জায়গা থেকে ক্যারেক্টারিস্টিকলি এবং খুব ডিপলি একটা থিম করে ওনারা সালফারকে আবিষ্কার করে, আমার চোখে দেখা, এবং সালফার দেয় এবং অদ্ভুত ফলাফল। এটা আমি আমার শ্রদ্ধেয় দুজন সিনিয়র ডাক্তারের চেম্বারে যাওয়া আসা করেছিলাম, সেই সময় আমার চোখে এটা পড়েছে।
যে যেখানে সালফার ওই বয়স ওই সময়টা আমি ক্যালকুলেশন করতে পারতাম না। পেশেন্ট যে সাইন সিমটমের কথা বললো, ছোট্ট একটা প্রশ্ন করতে হবে, বাবা বলো তো এটা কি হবে, আমি বলতাম এইটা। আচ্ছা না, এটা পেশেন্টটা তো সালফারের, এবং সে সালফার দেওয়া হয়তো সেই পেশেন্টটা ফলো আপে আসতো, অদ্ভুত ফলাম, মানে বিস্মিত হয়ে যেতাম। তো এটাই হচ্ছে আসলে দক্ষ হাতে সালফারের ব্যাপার। আর আমাদের শ্রদ্ধেয় মুসলিম ম্যাম যে কথা বললেন, হয়তো ওনার জীবনের একটা সাফার করেছেন, এই সাফারের জায়গা থেকে উনি কথাটা বললেন। এই জায়গার কথা আমি বলতে চাই যে হোমিওপ্যাথিতে যে মেডিসিন ভেরি করে আসলে ডোজ গুলো হয় না। মূলত সালফার যেহেতু একটা বিগ অ্যান্টিসোরিক রেমেডি, খুব পাওয়ারফুল একটা রেমেডি, এই জন্য এই রেমেডি গুলো মানে সতত রোগীর ক্ষেত্রে শিওর না হয়ে, এবং রোগীর এই যে আপনার এই জায়গাটি ক্লিয়ার করে দিই, আপনারা অনেক বড় বড় পায়োনিয়ার হোমিওপ্যাথদের বই যখন পড়বেন তখন দেখবেন সালফারের খুব চমৎকার একটা কথা আছে। সেটা হচ্ছে যদি এই রোগীর ভিতরে সরিক এবং সিফিলিটিক এই দুটো মায়াজমের একটা সংঘাত থাকে, এবং সেখানে সিফিলিটিক লেয়ারটা যদি বিগ লেয়ার থাকে, সেখানে অ্যান্টি সিফিলিটিক রেমেডি না দিয়ে যদি সালফারকে প্রয়োগ করা হয়, রোগীর ক্ষেত্রে ভয়াবহ অ্যাগ্রাভেশন। এবং মায়াজম বেস বা ক্রনিক ডিজিজ বেস যদি ধারণা থেকে থাকে, আমাদের মুসলিম ম্যাম যে কথাটা এখানে বললেন যে সালফার এক ডাক্তার মহাশয় দিয়েছিলেন 1 পোটেন্সি, দেওয়ার পরে ভয়াবহ ভাবে বেড়েছে এবং পুজে রূপান্তরিত। এই যে এই পুজ হওয়াটাই হচ্ছে কিন্তু সিফিলিটিক মায়াজমের একটা বৃহৎ পরিচয়। হ্যাঁ, তো দেখা যাচ্ছে আপনাদের শরীরের অভ্যন্তরে একটা বিগ লেয়ার ছিল, সিফিলিটিক লেয়ার, হয়তোবা ওই স্যার এই লেয়ারটাকে ফাইন্ড আউট করতে পারে না পেরেই উনি উচ্চ শক্তিতে সালফার প্রয়োগ করেছে। এই কারণে কিন্তু ভয়াবহ ভাবে অ্যাগ্রাভেশন হয়ে পুজো পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো এই জায়গাগুলোতে অনেক পায়োনিয়ার হোমিওপ্যাথ বলে যে যেখানে সিফিলিটিক ডিপ লেয়ার আছে একটা পেশেন্টের ভিতরে, সেখানে একটা অ্যান্টিসিফিলিটিক রেমেডি প্রয়োগ করে অ্যান্টিসিফিলিটিক রেমেডি ফলোড বাই সালফার, তারপরে প্রয়োজন অনুসারে সালফারে যেতে হবে। তো এই জায়গাগুলো আসলে অনেক আমাদের অবজারভেশনের ভুল বা অনেক অভিজ্ঞতার ভুল। এই জন্য বিগ রেমেডি গুলো যখন আমরা ব্যবহার করতে যাব, আপনাদের সকলের কাছে আমার করজোরে অনুরোধ, শুধু মেট্রিয়া মেডিকা জ্ঞানে না নয়। কারণ একটা বড় রেমেডি মানেই হচ্ছে একটা ক্রনিক ডিজিজের আলোক থাকবে, তারপরে অর্গাননের আলোক থাকবে, সবকিছু ডোজ, পোটেন্সি, একটা রোগীর অবজারভেশন, এবং অনেক বড় বড় পায়োনিয়ার হোমিওপ্যাথির ভিতরে আমি নাম বলবো, আমাদের যেমন ভারত উপমহাদেশের ডাক্তার হরিমোহন চৌধুরী স্যার এবং ওনার ছেলে, জি জি স্যার, এর সাথে বিজয় কুমার বসু, সেটা ঠিক আছে, হরিমোহন চৌধুরী স্যার আর একজন, ওই যে হরিমোহন চৌধুরী স্যারের ছেলের নামটা আমার মনে পড়ছে না, স্যারের প্রোগ্রাম করতেছি, যদি একটু মনে করিয়ে দিলেন। হরিমোহন চৌধুরী, জি স্যার, শ্রীকান্ত চৌধুরী, হ্যাঁ শ্রীকান্ত চৌধুরী স্যার, ওনাদের প্রোগ্রাম করার সুযোগ হয়েছে এবং বই পড়েছি। তো সেখানে শ্রীকান্ত চৌধুরী স্যার বলছে যে যেমন আমরা জানি যে এই সাইলিশিয়া, হিফারসাল, ফসফরাস, উনি বলছে যে বংশীয় ভাবে জেনেটিক্যালি যে বা জেনারা দেখা যাচ্ছে যে এই ক্যান্সার ডায়াবেটিস বা ক্যান্সার মায়াজমটাকে ক্যারি করে আসছে, এবং সেটা দেখা যাচ্ছে যে সুপ্ত অবস্থায় রয়েছে। সেই রোগীগুলোকে আমরা পরিপূর্ণ কেসটিকিং না করে, পরিপূর্ণ অবজার্ভ না করে যদি এই রোগীগুলোর ক্ষেত্রে সরাসরি সালফার, সাইলিশিয়া এই ধরনের রেমেডি গুলো দিই, তাহলে এই রোগী, এই পেশেন্ট গুলো খুব ভয়াবহতার দিকে অগ্রসর হবে। এই কারণেই আমাদের ক্রনিক ডিজিজ জ্ঞানের অতি প্রয়োজন। ক্রনিক ডিজিজের জ্ঞান, অর্গাননের জ্ঞান, অবজারভেশনের জ্ঞান যদি না থাকে এবং পরিপূর্ণ কেস টেকিং যদি না করি, দুই একটা লক্ষণের উপরে বেস করে চর্মরোগ দেখলে, জ্বালা দেখলে সালফার প্রয়োগ করা যাবে না। এবং এই ধরনের পলিক্রেস্ট রেমেডি, ফারসাল, সাইলিশিয়া, ফসফরাস প্রয়োগ করে। এই রেমেডি গুলো মানুষকে যতটা অসাধ্য রোগ থেকে, দুরারোগ্য রোগ থেকে আরোগ্য করতে পারে, আবার এই ধরনের রেমেডি গুলো মানুষকে একটা বিভৎস পরিস্থিতি নিয়ে যেতে পারে। এবং এই জায়গা থেকে অনেক, এই যেমন মুসলিম একেবারে আতঙ্কিত হয়ে গেছে, ওনার জীবনে বোধহয়
সর্বোচ্চ উনি এখন যদি কোনো রেমেডিকে ভয় করে সেটা করবে হচ্ছে সালফার। তো এই ভয়টাকে ওনাকে কাটাতে, উনি যদি চায় সালফার সম্বন্ধে ভয় কাটাবো ওনার প্র্যাকটিস লাইফে, তাহলে সালফারকে নিয়ে শুধু ডোজ পোটেন্সি অ্যাঙ্গেলে চিন্তা করলে হবে না। আপনি অ্যাগ্রাভেশন থেকে মুক্তি, আপনি ব্যাপক পরিসরে সালফারকে স্টাডি করতে পারবেন। কারণ সালফার রেমেডিটা হচ্ছে হোমিওপ্যাথি যত রেমেডি আছে তার ভিতরে কিন্তু একটা বৃহৎ একটা রেমেডি, ওয়েট সম্পূর্ণ একটা রেমেডি, এবং ওয়েট সম্পূর্ণ রেমেডি গুলোর ভিতরে একটা রেমেডি। এই জন্য এই পলিক্রেস্ট রেমেডি, যে রেমেডি গুলো বহুমুখী রেমেডি, এই রেমেডি গুলোকে ছোট করে দেখার অপশন নেই, এবং দুই একটা সিমটমের উপরে এই রেমেডি গুলো প্রয়োগ করতে নেই। অনেকেই প্রয়োগ করে কিন্তু করতে নেই, কারণ অনেক বড় বড় সমস্যার সমাধান যেহেতু করে, এই কারণে অনেক গভীর চিন্তা করে এই রেমেডি গুলো খুব ঠান্ডা মস্তিষ্কে প্রয়োগ করা দরকার, তাহলে অনেক অসাধ্য সাধন হবে এই রেমেডি গুলো দ্বারা। জি, যাই হোক, আমি কি বললাম, আমাদের আরো স্যার ম্যামেরা আছেন এবং অলরেডি আমাদের আর একটা সুতলার করে আছেন, ম্যাডাম কিছু করে দিচ্ছি। ধন্যবাদ। জি, রানী ম্যাডাম কিছু বলবেন? তখন আবার আমি আবার কিছু বললে বলছি। হাত তুলে রুটি বানাচ্ছে। আরে গ্যাস নাই, রুটি বানাচ্ছে। গ্যাস নাই, তাওয়া তো দেয় না কেউ। আমি আসতেছি, ইন্ডাকশন তো লাগে না। না, আমাদের সবসময় গ্যাস থাকে, কিন্তু এই কালকে টোটালি গ্যাস নাই। এটা কি আমরা না সাইকোসিস? গ্যাস আমার তো মনে হয় গ্যাস নেই, এটা আপনাদের হচ্ছে এখন টিউবার মায়াজম, টিউবার মিক্স হয়ে গেছে। আচ্ছা, মিঠুন স্যারের কথা ধরে একটু বলি। ওই যে ইয়েটা আপনি বললেন কি যেন সিফিলিটিক মায়াজম সুপ্ত আছে, কিন্তু আমরা তো স্পষ্ট সোরাকে দেখতে পাচ্ছি, তাহলে আমি আগে সিফিলিটিক মায়াজমে কেন ট্রিটমেন্টে যাব? যা জানার জন্য আর কি, বোঝার জন্য বলতেছি। আমি তো আমার একদম পেশেন্টকে স্পষ্টই আমি দেখতেছি সে সরি, যেটা যে মায়াজম আমার প্রকাশ্যে থাকবে আমরা সেটা ট্রিটমেন্ট আগে করবো না? জি ম্যাম, আপনি যথার্থই বলেছেন। এখানে যে বিষয়টা হচ্ছে, যখন সিফিলিটিক এবং সরিক মিশ্র অবস্থায় থাকে এবং দেখা যাচ্ছে যে আমরা যখন সংক্ষিপ্ত পরিসরে রোগীর হিস্ট্রি গ্রহণ করি, তখন রোগীর অভ্যন্তরীণ অবস্থা, তার ক্যারেক্টারিস্টিক সিমটম গুলো দেখা যাচ্ছে এগুলো সব ইন্ডিকেশন করছে সিফিলিটিক মায়াজম। সেই জায়গা থেকে আমরা শুধু রোগীর উপরের স্কিনের ইরাপশন দিয়ে আমরা সোরাকে ভাবছি, এবং সেখানে আমরা হর হামেশায় কাঁচা হাতে সালফারকে প্রয়োগ করছি। এই জায়গায় কিন্তু এই বিঘ্নটা ঘটে যায়। হ্যাঁ, যখন এই দুইটা মায়াজম মিশ্র অবস্থায় থাকে এবং সেটা আবার ডিপ লেয়ারে থাকে, সিফিলিটিকটা ডিপ লেয়ারে থাকে, সেই জায়গাটা পায়োনিয়ার হোমিওপ্যাথি, এটা আমার কথা না, বড় বড় হোমিওপ্যাথ যেনারা আছেন তেনারা বলছেন যে সেখানে অবশ্যই অবশ্যই আপনি খুঁজে দেখেন, যদি তার গভীর টেস্টিং করে যদি পাওয়া যায় সোরা এবং সিফিলিটিক মিশ্র অবস্থায় আছে, এবং সেটা ভালো একটা মিশ্র অবস্থায় আছে, সেটা 50-50 অবস্থাতেও যদি থাকে, সেখানে সবার আগে সিফিলিটিক একটা রেমেডি দিয়ে, এবং সেটা সিফিলিটিক রেমেডি অবশ্যই তার সাদৃশ্য হতে হবে, সাদৃশ্য একটা সিফিলিটিক রেমেডি দিয়ে ফলোড বাই সরি, তাহলে পেশেন্টটা খুব স্মুথলি কিউরের দিকে যায়। কিন্তু এটা না করে যখনই আমরা সরাসরি স্কিন ইরাপশন দেখে, চুলকানি দেখে, শুষ্ক স্কিন দেখে সরাসরি আমরা সালফারের মতো এমন পলিক্রেস্ট এবং বড় রেমেডি প্রয়োগ করি, তখন চট করে এই ভিতর থেকে ভয়াবহ আকারে অ্যাগ্রাভেশন আকারে বের হয়ে আসে এই সিফিলিটিক মায়াজম, এবং রোগীর ক্ষেত্রে এতটা বিভৎস, একদম ঠিক এই যে মুসলিমা ম্যাডামের বাসার পেশেন্টের ক্ষেত্রে যেটা সালফার প্রয়োগ করলো, সেখানে পুজ ইরাপশন দেখা দিল, কিন্তু এটা হওয়ার কথা না। সালফার প্রয়োগ করার পরে পুজ ইরাপশন আসার কথা না। পুজ ইরাপশন এসেছে মানে তার ভিতরে সালফা সরিক এবং সিফিলিটিক খুব একটা প্যাচ, জটিল প্যাচ ছিল সেখানে, এবং এই জটিল প্যাচ তখনই দেখা যাচ্ছে অ্যাগ্রাভেট হয়েছে যখন এই সালফারের মতো রেমেডি তো আবার উচ্চ শক্তি প্রয়োগ করা হয়েছে। জি ম্যাম। জি স্যার, আসসালামু আলাইকুম।
এটা কিন্তু হোমিওর সাথী বইতেও কিন্তু স্পষ্ট ভাবে লেখা আছে, বা ক্রনিক ডিজিজ দেখলে তো আরো সুন্দর করে লেখা আছে সিম্পথেটিক। এই ধরনের সিম্পথেটিক অবস্থায় শরীর ব্যবহার করেন, সোরা ব্যবহার করলেই ক্ষতি। তার মধ্যে 1M দিয়েছে, চিন্তা করতে পারছেন? আমি যদি বলি যে আমি ওই রোগীর মেডিসিন দেবো কিন্তু অ্যাগ্রাভেশন হবে না, সালফার 1 আমি দেবো কিন্তু অ্যাগ্রাভেশন হবে না ইনশাআল্লাহ। আমি কাপিং করে দেব। রানিমাম কি কনসেপ্ট ক্লিয়ার? রানিমাম আপনার জাদুর কাঠিটা বলি শুনি, আপনার জাদুর কাঠিটা। আমি কাপিং করে দেবো তাহলে, ঠিক আছে? কাপিং তো সবাই দেয়, কাপিং ছাড়া হোমিওপ্যাথির কোথায় ডাক্তার সবাই দেয়? এখন করে কাপিং ছাড়া। কাপিং করে দেন, কিচ্ছু হবে না এমনি ইনশাআল্লাহ। স্যার 3 কাপিং করে খাওয়ানো হয়েছে, তারপরেও স্যার এই অ্যাগ্রাভেশন ছিল। এই দিন আর একটা অ্যাগ্রাভেশন হলে কি হয়? আর আপনার অ্যাগ্রাভেশনে আছেন তো আরামে। জীবনে এই যে চুলকানির উপরে কষ্ট, মাঝে মধ্যে অনেকে বলে আর কি যে আলাদা পছন্দ করে, এটা নাকি এই চুলকানিটা নাকি তার মধ্যে একটা অন্যতম। এটা হাদিস আছে, এই ব্যাপারে একটা হাদিস আছে। হাদিস আছে, আমাকে অনেকে সান্ত্বনা দেয় যে রাস্তায় হাঁটে না সে জানবে না ওই রাস্তা আমার আসলে কতটা কুসুমাস্তীর্ণ না কণ্ঠকাঠিন্য, বুঝছেন না? এই হলো কথা। আমি আসলে হাত উঠাইছিলাম এই মহসিন স্যারের লেকচার থেকে যে সালফারটা বুঝছিলাম সেটা একটু রিভিউর জন্য আর কি আপনাদেরকে একটু শোনাই। সেটা 2টা ধরন বলছে, একটা বললো দার্শনিক ধরন, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ধরন। দার্শনিক বলতে ফিলোসোফার থাকে, যেটা একেবারে সবসময় জর্দা স্যার বলে যে চিন্তা চেতনায় আমি একেবারে সন্ন্যাসী কিন্তু বাস্তবে ভণ্ড, তাই না স্যার? ব্যাপারটা এরকম না? যা বলেন, সালফার এমন একটা মেডিসিন, যা বলবেন তাই কারেক্ট। ওই এও আছে ও আছে, আমাদের গিয়া স্যার বলতো, নজরুল স্যার বলতো দার্শনিকটা যে সে খুব ইন্টেলেকচুয়াল থাকে এবং তার এমন বেশি চিন্তাশীল থাকে যে জন্য তার দেখা যায় যে পরস্পর থেকে তার সম্পর্কটা দূরে থাকে। বিশেষ করে বন্ধু বান্ধব তার খুব একটা জুটে না কপালে, চিন্তা ভাবনার কারণে। মানে সে খুব নিজেকে বুদ্ধিমান মনে করে, সে খুব অবস্টিনেট থাকে এবং পারিবারিক সম্পর্কটা তার কাছে খুব একটা বেশি থাকে না। হ্যাঁ, সেটু নিজেকে ফুটায় রাখে। তারপরে ইগুর জন্য এত বেশি ইগুটিজম থাকে যে সে খুব অহংকারী হয়ে ওঠে। এইটা হলো তার ফিলোসফিক্যাল যে মেন্টালিটি সেটা। তো এটা তার করা হয় সাধারণত তার উচ্চবিলাসী আত্মবিশ্বাস মানে ওভার কনফিডেন্টের কারণে এবং বেশি নিজেকে ইন্টেলেকচুয়াল হওয়ার কারণে। আর প্র্যাকটিক্যালি যখন আমরা সালফারকে দেখি তখন সে দেখা যায় তার মধ্যে সোশ্যালিজম খুব বেশি, সে মানুষের সাথে খুব মিশে, সে খুব এক্সট্রোভার্টেড থাকে, সে আবার বন্ধুসুলভ এরকম আর কি। তো এবং সে এত বেশি মানুষের সেবা করে বা উপকার করে, এই জন্য অনেকেই তার প্রতি নির্ভরশীল হয়ে যায়। ঠিকঠাক বলতেছে স্যার? একটু বলেন। আরে সালফার বললাম তো, সালফার হচ্ছে হেরিং গাইডিং এর সিম্পটমে 100 পেজ আছে, সুতরাং আপনি যা বলবেন সব আছে। বলেন, বলতে থাকেন। চেম্বারে গেলে বোঝা যায় কি যে কঠিন অবস্থা। কোনো কঠিন অবস্থা না, এই করে করে হোমিওপ্যাথিটা আপনি নষ্ট করে ফেলছেন। শুধু কঠিন আর কঠিন, এই করো সেই করো, এত কিছু করা লাগবে না। বলেন। তবে রানী ম্যাম, জি স্যার একটু বলি, সালফার মূলত আপনি যেটা বলছেন খুব সুন্দরভাবে বলছেন। তবে সালফার রেমেডিটাকে বুঝতে গেলে আমরা প্রকৃতই যদি বুঝতে চাই, যেমন স্যার বললেন, আমাদের শ্রদ্ধা আব্দুল হান্নান শাহ স্যার বললেন যে আমাদের সারা বিশ্বের যত বড় যে জ্ঞানী বিজ্ঞানী দার্শনিক যাদেরকে দেখি তারাও কিন্তু সালফারের পেশেন্ট এবং সালফারের ক্যারেক্টার তাদের ভিতরে আমরা পাই। এখানে আরো একটা মজার কথা হচ্ছে, সালফার এমন একটা রেমেডি, এর ভিতরে এও আছে ও আছে। যাই হোক, বিষয়টা হচ্ছে সালফার রেমেডিটাকে খুব ডিপলি আমরা বুঝতে গেলে আমাদের হ্যানিম্যানের সোরা তত্ত্বটাকে খুব গভীরভাবে বুঝতে হবে। সোরা তত্ত্বকে যদি আমরা গভীরভাবে বুঝতে না পারি তাহলে সালফার রেমেডিটাকে আমরা গদ বাঁধা কিছু জায়গার ভিতরে রেখে দেবো। তো সালফারের ওই পরিপক্ক হাতে সালফারের ব্যবহারটা আমরা করতে পারবো। মূলত দেখেন যে এই যে বলা হচ্ছে যে সালফারের একদম প্রকৃত পিওর যে দার্শনিক সেটাও সালফারের, আবার ভ্রান্ত দার্শনিক সেটাও কিন্তু সালফারের।
তাহলে এই যে পিওর দার্শনিক আর ভ্রান্ত দার্শনিক এই দুই জায়গাটা কেন হচ্ছে? সাধারণত যে পলিক্রেস্ট রেমেডি গুলো আমাদের আছে, বড় বড় রেমেডি এবং ওয়েল প্রোটিন যে রেমেডি গুলো আছে, সেটা আমরা টিউবারকুলিনাম বলি, কার্সিনোসিন বলি, ম্যাডোরিনাম বলি, সালফার বলি, লাইকোপোডিয়াম বলি, সব রেমেডি গুলোর ভিতরে কিন্তু পোলারিটি সিস্টেম আছে, অর্থাৎ উত্তরও আছে দক্ষিণও আছে, পছন্দ করাও আছে আবার না করাও আছে, এই ধরনের সিমটম গুলো কিন্তু আছে। তো মজার ব্যাপার হচ্ছে যে সব থেকে পিওর দার্শনিক যেটা সেটাও সালফার, আবার একদম ভ্রান্ত দার্শনিক যেটা সেটাও সালফার। মানে সে যে দর্শনমুখী কথাবার্তা বলে তার জীবনের কাজে এই ধরনের কোনো মিল নেই। এটা কেন হয়? এটা মূলত তখন হয়, আমরা জানি যে সোরা সাধারণত দুই ভাবে থাকে। সোরা ব্যতীত কিন্তু আমরা মানব জাতিকেই চিন্তা করতে পারবো না, সোরা ব্যতীত আমরা মানব জাতিকেই কোনো অ্যাঙ্গেলে চিন্তা করতে পারবো না, এই মানব সমাজকে চিন্তা করতে পারবো না। সেই জায়গা থেকে মূলত যখন সোরাটা দূষিত অবস্থায় রূপে এবং যখন সোরাটা আমাদের বিভিন্ন ধরনের সাপ্রেটিক চিকিৎসা দ্বারা, প্যালিয়েটিভ চিকিৎসা দ্বারা এটা বিকশিত অবস্থা থেকে সুপ্ত অবস্থায় চলে যায়, তখন সাধারণত এই সোরার জীবনের মানসিক অবস্থাটা যেটা হয়, আমরা জানি যে সোরাকে যখন আমরা সাপ্রেস্ট করি তখন সাধারণত এই আমাদের কেন্দ্রে অর্থাৎ পেরিফেরি টু সেন্টারে চলে যায়, সেন্টার টু পেরিফেরি, পেরিফেরি থেকে যখন সেন্টারে যায় গিয়ে এ যে জটলাটা পাঠায়, এ মূলত সেটা যেটা করার কথা সেটা হচ্ছে, আমরা জানি যে আমাদের ভাইটাল ফোর্স যখন প্রতিনিয়ত আমাদের রোগ শক্তির সঙ্গে যুদ্ধ করে, যুদ্ধ করার পরে কি করে সোরাটাকে আমাদের স্কিন ইরাপশন আকারে বাহিরে বের করে দেয়। তো যখন এটাকে অপচিকিৎসা বা অসাদৃশ্য চিকিৎসা বা তথাকথিত হোমিওপ্যাথি চিকিৎসা দিয়ে এটাকে সাপ্রেসড করা হয়, চাপা দেওয়া হয়, তখন পেরিফেরি থেকে সেন্টারে গিয়ে যেটা করে, আমাদের শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ অর্গান, স্নায়ু, তারপরে দেখা যাচ্ছে হার্ট, কিডনি, লিভার, এই গুরুত্বপূর্ণ অর্গান গুলোতে সে গিয়ে অ্যাটাক করে। কখন? যখন কোন একটা উত্তেজক কারণ তার সঙ্গে যুক্ত হয়। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে যখন সুপ্ত অবস্থায় চলে যায়, সুপ্ত অবস্থায় যখন সোরাটা চলে যায়, তখন মূলত যেটা হয় যে রোগীর দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের প্রকৃতির নীতি লঙ্ঘন করার কারণে যখন এই সোরাটা একটা দূষিত অবস্থায় রূপ নেয়, আর যখন সোরাটা দূষিত অবস্থায় রূপ নেয় তখন এটা সর্বপ্রথম আমরা জানতে পারছি আমাদের সিমটম গুলো প্রকাশ পায় মনে, তখন মানসিক ভাবে এই সোরার কাজের সঙ্গে, মানে কথা এবং কাজের সঙ্গে আর কোনো মিল থাকে না। আবার একই ভাবে এই সোরিক পেশেন্ট গুলো, এই সোরার পেশেন্ট গুলো যখন তার ইরাপশন গুলো বাহিরে চলে আসে তখন অনেকাংশেই তার মানসিকতা, তার স্নায়ুতন্ত্রের যে কার্যক্রম, এগুলো ফ্রেশ হতে শুরু করে, ভালো হতে শুরু করে। মোট কথা আমি এখানে এটা বোঝাতে চেয়েছি যে সোরা কিন্তু দুই অবস্থায় থাকে, একটা দূষিত সোরা অবস্থায় থাকে আর একটা বিশুদ্ধ সোরা অবস্থায় থাকে। এখন কথা হচ্ছে যে পেশেন্ট গুলোর ভিতরে আমরা সোরার এই ভণ্ড দার্শনিকতা দেখতে পাই, দার্শনিকতা কিন্তু সেটা ভণ্ড, অর্থাৎ তার কথার সঙ্গে তার বাস্তব জীবনের কাজের কোনো মিল নাই, সেই জায়গাটাকে আমাদের স্পষ্টতই ধরে নিতে হবে যে তার ভিতরে সোরাটা দূষিত রূপ অবস্থান করছে। আবার সব থেকে আমরা যেটা দেখতে পাই যে দেখা যাচ্ছে একেবারে খুব হাই ক্লাসে পিওর ফিলোসফার, পিওর দার্শনিক, পিওর বিজ্ঞানিক বা পিওর ধর্মতত্ত্ববিদ, যারা সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, বিশ্বের জন্য তারা তাদের পুরো জীবনটাকে উৎসর্গ করে দিয়ে গিয়েছে। স্যার যে ভালোর কথাটা বললেন, যে ভালোটার কথা, যে কোনো আত্ম অহংকার নেই তাদের ভিতরে, তারা শুধু একমাত্র পৃথিবীর কথা, দশের কথা, দেশের কথা, সমাজের কথা চিন্তা করে তারা যেটা আবিষ্কার করছে, গবেষণা করছে, সেটা শুধু দিয়েই যাচ্ছে। এবং তারা তাদের পরিবার, তার ব্যক্তিগত জীবন, এটার প্রতি তার কোনো খেয়াল নেই। তার দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে এমন যে সে শুধু দিয়ে যাবে। তো এই বিষয়টা যখন এরকম দাঁড়ায় তখন আমাদের বুঝতে হবে যে সোরাটা তার ভিতরে বিশুদ্ধভাবে অবস্থান করছে। হ্যাঁ, আমি একটু কঠিনই করে ফেলছি স্যার, মূলত জায়গাটাই কঠিন, এই জন্য আমাকে কঠিন ভাবে বলতে হবে। জি স্যার বলুন। এখন বলেন